শহরে এসেছে এক নতুন ভ্যাম্পায়ার, তবে সে শুধুমাত্র টার্গেট করে খারাপ মানুষদের। তাই খারাপ লোকদের কাছে ভ্যাম্পায়ার হিসেবে পরিচিত হলেও সবার কাছে সে সুপারহিরো। তবে সে সুপারহিরো হলেও ফেসে যায় একটা মার্ডারে। তারপরে কি হয়েছিল ওই ভ্যাম্পায়ারটার সাথে সেটা না হয় এক্সপ্লেন থেকে জেনে নিবে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কোনো কথা না বাড়িয়ে আর স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই কোনো একটা জায়গায় ড্রোন হামলা থেকে শুরু করে ভারী অস্ত্র দিয়ে গোলাগুলি করতে দেখা যায়। এর মধ্যেই আমাদের দেখানো হয় চন্দ্রা নামের এক মেয়েকে। চন্দ্রা যুদ্ধের মধ্যে টেলিফোন করে প্রকাশ নামের একজনকে। তখন ফোনের অন্য পার থেকে প্রকাশ জিজ্ঞেস করে, তুমি কি এই জিনিসটা পেয়েছো? চন্দ্রা জানায়, হ্যাঁ আমি পেয়েছি। এতে বোঝা যাচ্ছিল যে চন্দ্রা কোনো একটা মিশন এখানে এসেছিল। প্রকাশ ফোনে আরও বলে, ইস্তারের সৈন্যরা সেখানে চলে আসবে, তুমি দ্রুত ওখান থেকে পলায়ন করো। আর মনে রেখো কিন্তু তুমি বড় ভাইয়ের মেয়ে, এই জন্য কোনো মতেই তোমাকে ধরা পড়া যাবে না। ঠিক তখনই ইস্তারের একজন সৈন্য চন্দ্রাকে দেখতে পায়। এরপর ইস্তারের সৈন্য পিস্তল তাক করে যেই গুলি করতে যাবে, চন্দ্রা তখনই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারপর চলে আসে প্রকাশের বলে দেয় একটা লোকেশনে, যেখানে প্রকাশ ওর জন্য আগে থেকে অপেক্ষা করছিল। চন্দ্রা সেখানে এসে জিজ্ঞেস করে, এখানে কেন ডেকেছো আমাকে? প্রকাশ জানায়, তোমাকে এখানেই নিয়ে আসতে বলা হয়েছে। প্রকাশ তখন ট্যাক্সি ড্রাইভারটাকে দেখিয়ে বলে, ওকে। প্রকাশ জানায়, এটাও আমাদেরই লোক, কোনো সমস্যা নেই। তারপর চন্দ্রাকে নিয়ে আসা হয় একটা জায়গায়। সেখানে একজন বয়স্ক লোক চন্দ্রাকে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো দেখি, একটুও বদলাওনি। তারপরে চন্দ্রার হাতে একটা বই ধরিয়ে দেয়। চন্দ্রা তখন বইটা হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের বই? লোকটি জানায়, এটা তোমার জন্য, তোমার কাজে লাগবে। তারপর চন্দ্রার সামনে ছবি তুলে বানানো হয় ওর জন্য নতুন পাসপোর্ট। তারপর প্রকাশ জানায়, তোমার যে কোনো হেল্প লাগলে প্রকাশ নামের একজনকে তুমি এই জায়গায় পাবে। চন্দ্রা সেখান থেকে থাকার জন্য একাই একটা বাসায় চলে আসে। সেখানে দেখা যায় একটা গোপন রুমও রয়েছে। সেই রুমটার মধ্যে ঢুকেই চন্দ্রা চেক করতে থাকে তার অস্ত্রগুলো। সে সময় জানালা দিয়ে বাইরে তাকালে পাশের বাসার বেলকনিতে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটির নাম হচ্ছে সানি। ছেলেটি জানালার ফাঁক দিয়ে অপলক দৃষ্টিতে শুধু চন্দ্রাকেই দেখছিল। সে সময় সানির বাসায় নক করে তার এক্স গার্লফ্রেন্ড অনু। অনু ফিরিয়ে দিতে এসেছিল সানির দেওয়া বিড়াল। সানি বন্ধুদেরকে নিয়ে ওই বাসাতেই থাকতো। অনু বিড়ালটা দিয়ে চলে গেলে সানি তাদেরকে বলে, পাশের বাসায় সুন্দরী একটা মেয়ে এসেছে। ওর বন্ধুরাও তখন চন্দ্রাকে দেখতে ব্যাকুল হয়ে পড়ে। অন্যদিকে চন্দ্রা কুমারকে দিয়ে কিছু একটা নিয়ে আসায়। তারপরে একটা জায়গায় নাইট শিফটের একটা চাকরিও খুঁজে নেয়। এদিকে বিভিন্ন সময় সানি এবং তার বন্ধুরা চন্দ্রাকে লুকিয়ে লুকিয়ে একটু একটু করে দেখত। একদিন রাত্রেবেলা তোরা বন্ধুদের সাথে হাঁটছিল। ঠিক তখনই দেখা যায় অটো থেকে নেমে কয়েকজন লোক মিলে একজনকে ধরে নিয়ে যাচ্ছিল। ওই লোকটার পাটা অটোর বাহিরে বেরিয়ে থাকলে ওদেরকে ডেকে সানি বলে দেয় যে পাটা বাহিরে আসে, ওটা ঠিক করে তুলে নেন। এটা করার পর সানি মনে মনে ভাবে যে সে একটা পুণ্যের কাজ করলো। ঘরে এসে সানির বন্ধু ভেনু টিভি অন করলে নিউজে দেখতে পায় শহরে একের পর এক মানুষ কিডন্যাপ হচ্ছে। ধারণা করা হচ্ছে এই মানুষদেরকে যারা তুলে নিয়ে যাচ্ছে তারা অর্গান ট্রাফিকিং এর সাথে যুক্ত। এই চক্রকে ধরার জন্য 8 সদস্যের একটা টিম গঠন করা হয়েছে। ভেনু এই নিউজটা দেখতে থাকলে সানি টিভি অফ করতে বলে। ঠিক তখন এক পিচ্চি মেয়ে এসে সানিকে বলে, তোমার বিড়ালকে নিচে দেখা গিয়েছে। সানি যখন বিড়ালটা আনতে যায় তখন সে অ্যাক্সিডেন্টের শিকার হতে যায়। রাস্তার মধ্যে ওর দিকে তেড়ে আসতে থাকে একটা কার। সানি তো ভয়ে চোখই বন্ধ করে নেয়, ভেবে নেয় আজকেই তার শেষ দিন। তখনই একজন এসে ধাক্কা দিয়ে সানিকে বাঁচায়। সাথে সাথে সানি জ্ঞান হারিয়ে ফেলে। ওর যখন জ্ঞান ফিরে তখন চিন্তা করতে থাকে কে তাকে বিপদ থেকে রক্ষা করলো। তখন আস্তে আস্তে সে মনে করতে পারছিল যে চন্দ্রাই তাকে ধাক্কা দিয়েছিল। তারপর সে বাড়িতে এসে ব্যাপারটা যখন ভেনুকে জানায় তখন কোনোভাবেই বিশ্বাস করতে পারে না ভেনু। তুই আসলে সারাক্ষণ ওই মেয়েটিকে নিয়ে ভাবছিস, এই জন্য তুই ওকেই দেখেছিস। দেখ, হয়তো জীবনের মায়া করতে গিয়ে তুই লাভ দিয়েছিস রাস্তার মধ্যে থেকে। আমার মনে হচ্ছে তুই এখনও মেয়েটিকে নিয়ে ভাবছিস। তোর উচিত সেই মেয়েটার সাথে কথা বলা। কিন্তু তারপরেও সানি কোনোভাবেই নিজেকে কনভিন্স করতে পারছিল না। সেদিন রাত্রেবেলাতেই একটা মেয়ে রাস্তা দিয়ে যেতে থাকলে ওই কিডন্যাপারের দল অটো নিয়ে ওই মেয়েটার পিছা করে। মেয়েটিও নিজেকে বাঁচানোর জন্য দ্রুত হাঁটতে থাকে। একসময় মেয়েটা একটা পুলিশের গাড়ির দেখা পায়। সেই গাড়ি থেকে বের হয় ইন্সপেক্টর গদা। পুলিশকে দেখে কিডন্যাপারের দল তাড়াহুড়ো করে সেখান থেকে পলায়ন করে। মেয়েটি তখন বলে যে তাকে একদল অটো নিয়ে ফলো করছিল। ইন্সপেক্টর গদা খেয়াল করে দেখে সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তখন জানায়, ব্যাপারটা আমি দেখব। কিন্তু মেয়েটিকে অবাক করে দিয়ে উল্টো প্রশ্ন করে, এত রাতে আপনি বাইরে কি করছেন? ও মেয়েটিকে বিভিন্ন প্রশ্নবাদী করতে থাকলে সেখানে চলে আসে গদার বস। ওদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে গদার সাথে ওর বসের খুব একটা ভালো সম্পর্ক নয়। তারপর ওর বস মেয়েটিকে নিয়ে চলে যায়। ওই দিন রাতে চন্দ্রা কাজ শেষ করে ময়লা ফেলতে এসে দেখে তার কলিগ একজন ভালোবাসার কথা বলছে। যে কথাটা বলছিল সে আসলে ওই কিডন্যাপিং দলের সদস্য। আবার চন্দ্রার কলিগ তাকে ভালোবাসে না, এই জন্যই লোকটি ওর হাতে অ্যাসিড বের করে ওই মেয়েটার মুখে মারতে যায়।
সেটা দেখে চন্দ্রা তাড়াহুড়ো করে সেখানে এসে ওই লোকটার হাত সহ অ্যাসিডের বোতলটা ভেঙে ফেলে। এই ব্যাপারটাতে লোকটির হাতই ঝলসে যায়, সাথে খানিকটা চন্দ্রারও। কিন্তু চন্দ্রার যেন কিছুই হয় না। এরপর চন্দ্রা লোকটিকে আচ্ছা হারে পেটাই করে। এতে বোঝা যায় যে চন্দ্রার কিছু অলৌকিক পাওয়ার আছে। পরদিন সকালবেলাতেই দেখা যায় ইন্সপেক্টর গদা চলে আসে সেই কিডন্যাপার দলের আস্তানায়, আর সেখানে থাকা সিসিটিভি ফুটেজটা চেক করে। সেখানে আসলেই দেখতে পায় একজনের হাতে ব্যান্ডেজ করা। আসলে ওকে চন্দ্রাই মেরেছিল। লোকটির সহযোগীরা তখন হেসে বলে একটা মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিল, সেই ধোলাই দিয়েছে। কিন্তু লোকটি জানা সে নয়, অন্য আরেকটা মেয়ে করেছে। ইন্সপেক্টর গদা তখন বলে কোন মেয়ে, আমাকে দেখিয়ে দাও। ইন্সপেক্টর গদাকে তখন লোকটি নিয়ে চলে আসে চন্দ্রা যেখানে কাজ করে সেখানে। এরপর দূর থেকে চন্দ্রাকে দেখিয়ে দেয়। তখন চন্দ্রা ওদের দিকে এক দৃষ্টিতেই চেয়ে থাকে। সেদিন রাত্রেবেলাতেই চন্দ্রা বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে ওর চেহারা কেন জানি খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ফ্রিজটা খুলে সে কিছু একটা খোঁজে, তবে দেখতে পায় সেই জিনিসটা নেই। এরপর বাইরে এসে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে অটোতে ওঠে। সেই অটোতে সানিও উঠে বসে। একসময় চন্দ্রা অসুস্থতা অনুভব করে কাশতে শুরু করে। তখন মাঝের জন সানিকে তার জায়গায় বসতে বলে। সানি এতে খানিকটা খুশি হয়। চন্দ্রা এবং সানি তখন পাশাপাশি হয়ে যায়। এর মধ্যেই সানির চোখ গিয়ে পড়ে চন্দ্রার ঝলসে যাওয়া হাতের উপরে। চন্দ্রার পোড়া হাতটা সানির চোখে পড়লে সেটা আড়াল করতে যায় চন্দ্রা। এরপর সানি এবং চন্দ্রার মাঝে প্রথমবারের মতো কথা হয়। দুজন দুজনকে নিজেদের পরিচয়ও দেয়। কথাবার্তার এক পর্যায়ে সানি ইনভাইট করে বসে চন্দ্রাকে, জানায় তাদের বাসায় তার এক বন্ধুর জন্মদিনের পার্টি হবে। তো চন্দ্রা যেন সেখানে চলে আসে। চন্দ্রা বলেছে আচ্ছা ঠিক আছে, আমি যদি সময় পাই তাহলে ঠিক আসবো। এরপর নির্দিষ্ট জায়গায় গিয়ে চন্দ্রা অটো থেকে নেমে যায়। সেদিন সানি বাসায় এসে বন্ধুদেরকে বলে চন্দ্রা দূর থেকে দেখতে যতটা বেশি সুন্দর, কাছ থেকে দেখতে অতটাও সুন্দরী নয়। আবারও শরীর থেকে কেন যেন এক ধরনের গন্ধ আসছিল। সে সময় পার্টিতে সাদা একটা ড্রেস পরে চলে আসে চন্দ্রা। ওকে দেখে সব ছেলেপুলের চোখ যেন ওর দিকেই। এমন সুন্দর মেয়ে তারা যেন জীবনেও দেখেনি। কিন্তু সানির বিড়ালটা চন্দ্রাকে দেখে কেন জানি চিৎকার করতে থাকে। এর জন্য একজন গিয়ে বিড়ালকে একটা ঘরের মধ্যে আটকে রেখে আসে। সেই পার্টির মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করেই সানির চোখ পড়ে যায় চন্দ্রার হাতের ওপর। দেখতে পায় সেটা একদম ভালো হয়ে গেছে। এই বার্থডে পার্টিটা ছিল সানির বন্ধু নাইজেলের। সে আবার চন্দ্রার সাথে মিশতে চাইলে এটা ভালোভাবে নেয় না সানি। ওদের পার্টিটা চলতে থাকলে হঠাৎ করেই বাসায় পুলিশ চলে আসে, কারণ অন্য বাসার লোকেরা নাকি বেশি নয়েজের কারণে পুলিশে কমপ্লেন করেছে। ইন্সপেক্টর গদাও সেখানে এসে উপস্থিত হয়। এই পার্টিটায় সবাই ভিন্ন ভিন্ন রকমের নেশা করছিল, সেটাও খুব ভালোভাবেই ধরে ফেলে গদা। এরপরে একটা মেয়ের শরীর সার্চ করতে চায়, তখন চন্দ্রাকে খুবই রাগান্বিত অবস্থায় দেখা যায়। তাই গদা কি যেন ভেবে সার্চ থেকে পিছু হাঁটে। এরপর শুধু চন্দ্রার নাম জিজ্ঞেস করে এবং সবাইকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়া মাত্রই আবারও নাইজেল ফ্ল্যাট করতে শুরু করে চন্দ্রার সাথে। এমনকি সে চন্দ্রার সাথে হাঁটতে হাঁটতে নিচে যায় এবং তার ফ্ল্যাটেও যায়। এই ব্যাপারগুলো দেখে সানি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পরদিন সকালবেলাতেই সানির কাছে একটা কল আসে। ফোনটা করেছিল নাইজেলের মা। জানায় নাইজেল এখনও বাড়িতে ফেরেনি। সানি বলে হয়তো বা আছে কোথাও। তখন সে ব্যাপারটা এসে রেনুকে বললে সে জানায় নাইজেল তো গত রাতে চন্দ্রার ফ্ল্যাটে গিয়েছিল, হয়তো দেখ গিয়ে সেখানেই মজমাস্তি করে ঘুমিয়ে পড়েছে। সাথে সাথেই সানি চলে আসে চন্দ্রার ফ্ল্যাটে এবং নাইজেলকে ডাকতে শুরু করে। এরপর সে চন্দ্রাকেও ডাকে। তখন চন্দ্রা রাগান্বিত স্বরে জানায় নাইজেল নামে এখানে কেউ নেই, এমনকি সে দরজাটাও খোলে না। সানি তাই চন্দ্রার ফ্ল্যাট থেকে ফিরে যেতে থাকলে প্রকাশ একটা কিকড বক্স নিয়ে চন্দ্রার বাসার গেটে নক করলে চন্দ্রা দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দেয়। এটা দেখে সানি খানিকটা বিচলিত হয়। তারপর নিচে আসলে অন্য একজনকে দেখতে পায় যে চন্দ্রাকে ওই কিট বক্সটা প্রায় সময়ই দিয়ে আসতো। ওই ব্যাপারটা সানি খুব ভালোভাবেই লক্ষ্য করত। অন্যদিকে ভেনু নাইজেলের একটা ভয়েস টেক্সট পায়। সেখানে নাইজেল বলছিল চন্দ্রাকে আমরা যেমন ভেবেছিলাম সে আসলে তেমন মেয়ে নয়। সে সময় সেখানে সানি আসলে ভেনু বলে দেখ মাতাল হয়ে কী সব আবল তাবল কথা বলছে নাইজেল, নিশ্চিত সে কোনো জায়গায় গিয়ে মাতাল হয়ে পড়ে আছে। সানি তখন ভেনুকে বেলকুনিতে নিয়ে এসে ওই লোকটাকে দেখায়। ভেনু ওকে দেখেই চিনতে পারে আর বলে এ তো কুমার, নেশাদ্রব্য সাপ্লাইয়ের জন্য নার্কোটিক্স তাকে ধরে নিয়ে গিয়েছিল। সে সময় সানির চোখ গিয়ে পড়ে একটা নিউজ পেপারে, যেখানে অর্গান মাফিয়াকে নিয়ে লেখা হয়েছিল। সানি চন্দ্রাকে অর্গান মাফিয়ার লোকজনই মনে করেছিল। ঠিক তখনই ওদের দরজায় এসে নক করে চন্দ্রা। সানি তখন দরজার কাছে এগিয়ে গেলে চন্দ্রা জানায় ঘুমিয়েছিলাম, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, এজন্য সরি। সেই সময় সানির চোখ গিয়ে পড়ে চন্দ্রার জুতার দিকে। চন্দ্রার জুতাতে রক্ত লেগে আছে, তাই ভয়ে ভয়ে বলে আমি শুধুমাত্র নাইজেলকে খুঁজতে গিয়েছিলাম। চন্দ্রা আবারও জানায় নাইজেল আমার বাসায় ছিল না। এটা বলেই চলে যায় চন্দ্রা। চন্দ্রার জুতাতে রক্ত দেখার পর থেকে সানির সন্দেহ যেন আরও বেড়ে যায়। তখন সে ভেনুকে বলে চন্দ্রাকে কিন্তু আমরা তেমন একটা চিনি না, সে কিন্তু অর্গান মাফিয়াদের লোকও হতে পারে। তো তুই তোর বাড়িতে গিয়ে চেক করবি আর আমি চন্দ্রার পিছু নেব। প্ল্যান অনুযায়ী চন্দ্রার পিছু নেয় সানি।
এদিকে চন্দ্রার বাড়িতে যাওয়ার জন্য ভেনু বের হলে রাস্তায় দেখতে পায় নাইজেলকে। সে পুলিশের গাড়ি থেকে নামছিল, আসলে পুলিশই ধরে নিয়ে গেছিল নাইজেলকে। অন্যদিকে কিডন্যাপার এবার চন্দ্রাকেই টার্গেট করে, ওকে কিডন্যাপ করার জন্য পেছন থেকে ইঞ্জেকশন দেয়। এতে চন্দ্রা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তখন সেই ঘটনাস্থলে সানি এসে পৌঁছেও কিচ্ছুই করতে পারে না। কিডন্যাপাররা চন্দ্রাকে তুলে নিয়ে যায়। এদিকে বৃদ্ধ এক লোককে দেখা যায় তার নাতির কাছে আসতে। নাতনি না ঘুমাতে চাইলে দাদা জিজ্ঞেস করে, যদি আমি গল্প শোনাই তাহলে কি ঘুমাবে? নাতনি জানায় যে হ্যাঁ। এরপর জিজ্ঞেস করে, আজকে কি গল্প শুনবে বলো? নাতনি জানায় ভ্যাম্পায়ারের গল্প। দাদা তখন গল্প বলতে শুরু করে। কয়েকশো বছর আগে এই শহরটা জঙ্গলে ভরা ছিল। সে সময় ছিল রাজার শাসন। রাজমহলের পাশেই ছিল একটা মন্দির। রাজা ছিল কালী ভক্ত, তাই মন্দিরটাতে গিয়ে সে অনেক ভক্তি করত। এইসব শুনে নাতনি বলে, আমি তো ভ্যাম্পায়ারের গল্প শুনতে চাইছি, কিন্তু তুমি শোনাচ্ছ রাজার কাহিনী। দাদা তখন গল্পটা আরও বিস্তারিতভাবে বলতে শুরু করে। এই জঙ্গলে একটা মেয়ে বসবাস করত। আসলে ওই মন্দিরটা অনেক পবিত্র হয়, সেখানে শুধু রাজার লোকজনই পূজা করতে পারত। সকল সাধারণ লোকেরই সেখানে এন্ট্রি ছিল একদম নিষেধ। তবে মেয়েটি তাদের বন্ধুদেরকে সাথে করে নিয়ে এসে ওই মন্দির থেকে একটা জিনিস এনে তাদের নিজের মন্দিরে লাগায়। সেই ব্যাপারটা যখন রাজা পর্যন্ত চলে যায় তখন ওই পুরো মন্দিরটাই জ্বালিয়ে ফেলে। তারপর ওই মেয়ে সহ তাদের গ্রামের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় রাজা। নিজেদের জীবন বাঁচাতে ওই মেয়েটিকে নিয়ে মেয়েটির বাবা মা একটা গুহায় গিয়ে লুকিয়ে পড়ে। সেই গুহাটি ছিল আসলে দেখতে অলৌকিক। সেই মেয়েটি কিছু একটা শব্দ শুনে সেদিকে যায় দেখার জন্য। সেখানে ওকে অনেকগুলো বাদুড় কামড়ে দেয়। তারপর যেন মেয়েটি একটা ভিন্ন রূপ ধারণ করে। এর মধ্যেই রাজার লোকজনেরা মেয়েটির পুরো পরিবারকে ধরে ফেলে। এরপর প্রথমে মেয়েটির বাবাকে মেরে ফেলে। তারপর যখনই মেয়েটির মাকে মারতে যাবে তখনই মেয়েটি চিৎকার করে ওঠে। ঠিক তখনই এক সিপাহী বর্ষা দিয়ে মেয়েটিকে আরপার করে দেয়। মারা যায় মেয়েটা। তারপরই কাহিনীটা শিফট হয় আবার চন্দ্রার দিকে। কিডন্যাপাররা চন্দ্রাকে একটা জায়গায় তুলে আনে। সেখানে অনেকগুলো কুকুর চিৎকার করছিল। তখন কিডন্যাপারটা গিয়ে একটা কুকুরকেও মেরে ফেলে। তারপর চন্দ্রার কানের কাছে এসে কিডন্যাপারটা বলে, তুই কার গায়ে সেদিন হাত তুলেছিলি সেটা আজকে তুই খুব টের পাবি। আমার ভাইও আসছে, তোকে আজকে জানেই মেরে ফেলবো। কিডন্যাপার এইসব বলতে থাকলে হঠাৎ করে চন্দ্রার চোখ হয়ে যায় সাদা। তারপর দুইটা দাঁতও বের হয়ে আসে। তারপর চন্দ্রা এক কামড় দিয়ে কিডন্যাপারের গলা থেকে রক্ত খেতে থাকে। আসলে চন্দ্রা ছিল একজন ভ্যাম্পায়ার। এরপর সেখানে থাকা অন্য কিডন্যাপারদেরকেও মারে চন্দ্রা। আর এই ব্যাপারটা দেখে ফেলে সানি। এটা দেখেই সাথে সাথে অজ্ঞান হয়ে যায় সানি। কাহিনীটা শিফট করে আবারও সেই মেয়ের গল্পে আনা হয়। বর্ষা দিয়ে ওই মেয়েটিকে আরপার করে দেওয়ার পরেও সে মারা যায়নি। আগের থেকেও সে বেশি হিংস্র হয়ে ওঠে। একসময় সে রক্ত খায় রাজার লোকদের থেকে। এতে আসলে বোঝা যায় যে এই মেয়েটি হচ্ছে চন্দ্রা। মেয়েটি রাজার আরও লোকজনকে মারতে থাকলে রাজা নিজের হাতে ওর মাকেও মেরে ফেলে। তখন মেয়েটি অনেক রাগান্বিত হয়ে রাজাকেও মেরে দেয়। তারপর মাকে ধরে নিয়ে অনেক কান্না করতে থাকে। তখন মা ওকে বলে, তুই এখান থেকে দূরে কোথাও চলে যায়, এখানে থাকলে তোর জীবন সংখ্যা রয়েছে। তখন ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। তারপর সেখানে রাজার বাকি লোকজন এসে জিজ্ঞেস করে যেগুলো কে করেছে। সেখানে থাকা সবাই বলে নীলি। এরপর থেকে নীলি এক এলাকা থেকে আরেক এলাকা যেয়ে খারাপ মানুষদেরকে রক্ত খেতে শুরু করে এবং সে গরিবদের সাহায্য করতে থাকে। এতে গরিবদের কাছে নীলি হয়ে ওঠে দেবী। অন্যদিকে খারাপ লোকদের জন্য সে ছিল ভ্যাম্পায়ার। গল্পের এর পর্যায়ে নাতনি জিজ্ঞেস করে, এই গল্পটা তুমি কোথা থেকে পেয়েছো? দাদা জানায়, এই বইয়ে পেয়েছি, একজন প্রিস্ট এই সবকিছু লিখে গিয়েছেন। নাতনি তখন জিজ্ঞেস করে, নীলি কি তাহলে সুপার হিরো? দাদা জানায় যে হ্যাঁ, এক প্রকার সুপার হিরোই, সে কখনো মরবে না। এগুলো শুনে নাতনি বলে, সে কত লাকি। তখন দাদা জানায়, নীলি না মারা গেলেও তার একটা দুর্বলতা আছে, সে সূর্যের আলো নিতে পারে না। তাই যাক সে করে সবকিছু রাতে। একবার এক তান্ত্রিক তার কাছে পৌঁছে গিয়েছিল আর তাকে আটকেও ফেলেছিল তান্ত্রিকটা। ওই গল্পটা আরও বলতে থাকলে তখনই সেখানে মেয়েটির মা চলে আসে। তখন গল্পটা থামায় দাদা। তখন নাতনি ঘুমাতে গেলে দাদা ওর কাছে যায়। নাতনি জিজ্ঞেস করে, নীলি কি তাহলে মারা গেছে? দাদা বলে যে সেটা কারেক্টলি বলা যাচ্ছে না, তবে আমাদের আশেপাশেই হয়তো ঘোরাফেরা করে। তারপরই দাদাকে দেখা যায় বই নিয়ে আবারও বসতে। তাহলে কি ইনি সেই তান্ত্রিক যিনি ধরে ফেলেছিলেন নীলিকে? আবার ছদ্মবেশে কি ইনি এইসব বইগুলো লিখেছেন, যেটার একটা বই চন্দ্রার কাছেও রয়েছে? ওইদিকে দেখা যায় অজ্ঞান অবস্থায় থাকা সানিকে। মৃত কিডন্যাপারদের সাথে তাকে অটোর মধ্যে বেঁধে রেখেছিল চন্দ্রা। জ্ঞান ফেরা মাত্র সে অন্যদের দেখে তো ভয় পেয়ে যায়। তখন চন্দ্রা এসে ওর মুখ খুলে দেয়। চন্দ্রাকে দেখে তো সানি আরও ভয় পেয়ে যায়, কারণ সে তো সবকিছু নিজের চোখেই দেখেছে। চন্দ্রা তখন সানিকে দুইটা অপশন দেয়। একটা হচ্ছে তার সাথে মিলে এই মৃত লাশগুলোকে ঠিকানায় লাগানো, আর আরেকটা হচ্ছে কিডন্যাপারদের মতো তাকেও মরতে হবে। সানি স্বভাবতই নিরুপায় হয়ে এক নাম্বারটাই বেছে নেয়। ঠিক তখনই সানির ফোনে কল আসে ভেনুর। কলটা ধরেই ওর সাথে কথা বলতে থাকে চন্দ্রা। জানায় সানি তার সাথেই আছে আর এখন সে ঘুমাচ্ছে।
ভেনু এটা শুনে মনে মনে খুশি হয়, ভেবেই নিয়েছিল সে যে ওদের দুজনের মধ্যে হয়তো প্রেম ভালোবাসা চলছে। এরপরে দুজনে মিলে লাশগুলোকে একটা অ্যাসিড চুল্লিতে ফেলে দিয়ে সেগুলো ডিসপোজ করে ফেলে। এরপর সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, তুমি কি সেদিন আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলে? চন্দ্রা জানায় হ্যাঁ। সানি এরপর জিজ্ঞেস করে, তোমাকে আমি দুজনের রক্ত খেতে দেখেছি, তুমি কি ভ্যাম্পায়ার? চন্দ্রা জানায় হ্যাঁ। এটা শোনা মাত্রই আবারও বেহুশ হয়ে যায় সানি। তারপর যখন সানির জ্ঞান ফিরে তখন সে নিজেকে চন্দ্রার ফ্ল্যাটে আবিষ্কার করে। ওর জ্ঞান ফেরার সাথে সাথে জানালার কাগজগুলো ছিঁড়ে সেদিক দিয়ে ভেনুকে ডাক দেয়। ভেনু তখনও মনে করছিল সানি চন্দ্রার সাথে হয়তো প্রেম করছে। সানিকে সেই জানালা থেকে দূরে সরায়। তখন সানি খেয়াল করে দেখতে পায় চন্দ্রার হাতে আসলে ক্ষত হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে সানি ওই জানালাটা খোলা সেদিক দিয়ে রোদ ঢুকেছিল, আর সেটাতে চন্দ্রার হাতে এই অবস্থা হয়ে গেছে। চন্দ্রা সেই সময় ফ্রিজ থেকে বের করে ফ্রেশ ব্লাড খায়, সাথে সাথে সেই ক্ষতগুলো নিমেষেই মিশে যায়। সাথে জানায় ওই বক্সগুলোতে আসলে চন্দ্রার জন্য ব্লাড নিয়ে আসা হয়। সানি তখন জিজ্ঞেস করে, তোমার বংশের সবাই কি এমন? চন্দ্রা জানায় এটা একটা ভাইরাস, ব্লাড খেলে এটা ঠিক হয়ে যায়। সানি এবার জিজ্ঞেস করে, এখানে আসার আগে তুমি কোথায় ছিলে? চন্দ্রা জানায় সুইডেনে। সানি তখন বলে, ওইটা তো অনেক সুন্দর দেশ, ওখান থেকে এই দেশে তুমি কেন আসলে? চন্দ্রা তখন জানায়, আমি একটা জায়গাতে 20 বছরের বেশি থাকতে পারি না। সাথে বলে, আমার বয়স কয়েকশো বছর। এটা শুনে অবাক হয়ে যায় সানি, কারণ চন্দ্রাকে দেখে তার নিজের বয়সেই মনে হচ্ছিল। এবার চন্দ্রা জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিয়েছিলে কেন? সানি জানায়, তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তো এর জন্য তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। তবে দেখছি আমার সাহায্যের কোনো প্রয়োজনই নেই তোমার। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভেনু চলে আসে চন্দ্রার ফ্ল্যাটে। সানির ফোন বন্ধ বলে ওর বাবা কল দিয়েছে ভেনুকে। ভেনু এসেই চন্দ্রাকে বলে, তাহলে ভালোই চলছে হ্যাঁ? কিন্তু সানি তো সেখান থেকে চলে যেতে পারলে বাঁচে। তাই সে ভেনুকে নিয়ে বের হতে থাকলে চন্দ্র ওর হাতটা ধরে ফেলে আর বলে, আমার ব্যাপারে যেন কেউ কিছু না জানতে পারে। কিন্তু বাসায় আসার পরপরই সানি ভেনুকে জানায় চন্দ্র আসলে ভ্যাম্পায়ার, সে মানুষের রক্ত খেয়েই জীবিত থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে চন্দ্রা। এসে সে ভেনুর ঘাড়টাই মটকে দেয়। সেটা দেখেই সানি পালাতে গেলে চন্দ্রা এসে ওর ঘাড়ে বসে ওর রক্ত শুষতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সানির ঘুমটা ভেঙে যায়। আসলে সানি এগুলো স্বপ্ন দেখছিল। সে চন্দ্রার ব্যাপার স্যাপার নিয়ে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ওকে নিয়ে সব আজে বাজে স্বপ্ন দেখছে। ওইদিকে ইন্সপেক্টর গদা 3 জন নিখোঁজের ব্যাপারটা তদন্ত করতে আসলে অটোরিকশায় মেডিসিন এবং ওই সিরিঞ্জটা পায়, আর একটা জায়গায় পায় একটা লেন্স। আসলে ওই লেন্সটা পরে সবসময় বাইরে বের হতো চন্দ্রা। সেদিন রাত্রেবেলাতেই চন্দ্রা সানিকে নিয়ে একটা জায়গায় আসে। তখন সেখান থেকে বের হয়ে চন্দ্রা একটা লোকেশন সার্চ করার জন্য সানির ফোনটা নেয়। তখন সার্চ লিস্টে দেখতে পায় সানি যেটা সার্চ করেছিল। সেইটা দেখার পরে চন্দ্রা সানির ব্লাড গ্রুপ জিজ্ঞেস করে। সানি জানায় ও নেগেটিভ। এটা শুনে চন্দ্রা বলে, ও নেগেটিভের তো বড়ই আকাল। আসলে সানি ওর ফোনে সার্চ করেছিল যে কিভাবে ইয়োকাইকে মারতে হয়, মানে ভ্যাম্পায়ারকে কিভাবে মারতে হয়। এইগুলো দেখেই চন্দ্রার সাথে মজা নিচ্ছিল। তখন সানির নজর গিয়ে পড়ে চন্দ্রার হাতে থাকা একটা কিট বক্সের ওপর, যেটার ওপরে লেখা ছিল ও নেগেটিভ। তখন সানি জিজ্ঞেস করে, তুমি কি শুধু ও নেগেটিভ রক্তই খাও? চন্দ্রা বলে, এই রক্তটা অনেক ফ্রেশ এবং অনেক টেস্টিও। তারপরই সানি একটা নিউজ পেপারে দেখতে পায় 3 জন নিখোঁজ হওয়ার সংবাদ। সেই সময় চন্দ্রা ওখানেই ছিল। ওই সময়টাই ইন্সপেক্টর গদ একজন প্রত্যক্ষদর্শীকে বাজারে নিয়ে আসে, যে আসলে চন্দ্রাকে কিডন্যাপিং এবং সানিকেও দেখেছিল। কিন্তু দুজনকে একসাথে দেখে প্রত্যক্ষদর্শীও অবাক হয়, জানা যে এরা দুজনও ছিল তখন। ওদেরকে এভাবে দেখে ইন্সপেক্টর গদা বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছেই। এদিকে চন্দ্রা এবং সানি চলে আসে ঘরে। সানি ধরা পড়া নিয়ে ভয় করলে চন্দ্রা জানায় লাশ তারা কোনোভাবেই খুঁজে পাবে না, তাই তো ওরা কিছুই করতে পারবে না। এরপর তারা ঘুরতে বের হলে ইন্সপেক্টর গদা চলে আসে চন্দ্রার বাসায়। রুমটা সার্চ করতে থাকলে সেই লেন্সের কৌটা, অনেকগুলো ব্লাড ব্যাগ এবং একটা গোপন রুম দেখতে পায় গদা। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটার সময় সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার আসল নাম কি? তখন চন্দ্রা জানায় নীলি। নীলি নামটা শুনে খানিকটা অবাক হয়ে যায় সানি, কারণ নীলি সম্পর্কে এক মিথ জেনে এসেছে সে। তখন সানি জানায়, আমি যে গল্পটা শুনেছিলাম সেই গল্পে তোমাকে তো মেরে ফেলেছিল এক তান্ত্রিক। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তান্ত্রিক আসলে নিজে থেকেই নীলিকে সুস্থ করেছিল। সাথে জানায়, তোমার মতো এমন অনেকেই আছে, তোমাদের ওই রেসের মধ্যে ভালো মন্দ 2 রকমই আছে। আমি অনেককে ধরতে পারলে ওদের দুজনকে ধরতে পারিনি, কারণ ওদের শক্তি আমার তুলনায় অনেক বেশি, আর আমি তো একজন সাধারণ মানুষ, আর এই জন্য তোমার হেল্প প্রয়োজন আমার। নীলি জিজ্ঞেস করে, কোন 2 জন? তখন তান্ত্রিক জানায়, একটা হচ্ছে গবলিন আর আরেকটা না হয় তুমি পরে জানলেও চলবে, আর তোমার আগে এল্ডারের সাথে পরিচিত হওয়া উচিত। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। সানি বলে, এতদিন শুধু তোমাকে আমি মিথ হিসেবে জেনে এসেছি, কিন্তু এখন দেখছি মিথটা আসলে সত্যই। তখন চন্দ্রা জানায়, আসলে সত্যই দিনের পর দিন যখন থেকে যায় তখন সেগুলো মিথ হয়ে যায়। এরপর ওরা দুজনে বাড়িতে ফেরে।
ওইদিকে চন্দ্রার ঘরে গদা খোঁজাখুঁজি করতে থাকলে সে বুঝতে পারে যে কেউ একজন আসছে। চন্দ্রা ঘরের মধ্যে আসলে বুঝতে পারে যে ভেতরে কেউ রয়েছে, তাই সে ভেতরে ঢুকে ভয় দেখাতে থাকে গদাকে। চন্দ্রা একসময় গদার হাতে কামড়ও বসিয়ে দেয়। গদা তখন গুলি চালায়। এই গুলি শব্দ শুনে সানি সহ তার বন্ধুরা সেখানে ছুটে আসে। এসে সানি বারবারই বলছিল যে লোকটাকে তুমি মেরো না, যদি পুলিশকে মারো তাহলে তুমি অনেক ঝামেলায় পড়ে যাবে। ঠিক তখনই গদা গুলি চালায়। গুলিটা এসে লাগে সানির শরীরে। গুলিটা এসে সানির শরীরে লাগা মাত্রই গদা জানালা ভেঙে পালিয়ে যায়। অন্যদিকে চন্দ্রা সানিকে নিয়ে চলে আসে পুরনো একটা হসপিটালে। তারপর ভেনুকেই সে বলে অপারেশন করতে। সে সময় নিউজে প্রচার করা হচ্ছিল সানি এবং গদা হচ্ছে দেশদ্রোহী। এটা দেখে ওরা সবাই বুঝতে পারে যে ওদের বাইরে যাওয়া কোনোভাবেই এখন ঠিক হবে না, এই জন্য যা করার ওদের এখানেই করতে হবে। কিন্তু ভেনু কারো কথাই শুনছিল না, আর তার বন্ধুকে নিয়ে সে চলে যেতে চায় বাহিরে। এই ভাঙাচোরা হাসপাতালে কোনোভাবে ওর বন্ধুকে সে ট্রিট করতে পারবে না। যদিও সে ডাক্তারিতে পড়তো, কিন্তু সে তো ডাক্তার হয়নি, মধ্য রাস্তায় পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় চন্দ্রা এবং তার আসল রূপ দেখায়। তখন অনেক ভয় পেয়ে যায় ভেনু এবং অপারেশন করতে রাজি হয়। এদিকে চন্দ্রা এবং সানির নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা দেখে ওর পূর্বশত্রুরা অনেকেই চন্দ্রাকে চিনতে পারে। তাকে ধরার জন্য স্পেশাল ফোর্স পাঠানো হয়। সাথে জানানো হয় শুধুমাত্র ওর হার্ট এবং ওর ঘাড়ে গুলি করবে, সেটাই একমাত্র কাজে দেবে, অন্য কোথাও গুলি করে লাভ নেই। অন্যদিকে পুলিশ অফিসার গদা হাসপাতালে চিকিৎসা নিতে থাকলে অন্যরকম সে আবভাব করতে থাকে। রক্তের প্রতি কেন জানি তার আজব একটা টান চলে আসে। আসলে সে বসকে না বলেই চন্দ্রার বাড়িতে গিয়েছিল, এর জন্য বস তাকে কষে একটা চড় লাগিয়ে দেয়। সে ভেতরে ভেতরে অনেক রাগান্বিত হতে থাকে। এর মধ্যে গল্প শোনানো ওই দাদাটা আসে গদার কাছে। সে আসলে তান্ত্রিক নয়, সে গদাকে বলে আমি হচ্ছে ডক্টর, আর ওকে এটা সেটা বলে ওর রক্ত পরীক্ষা করার জন্য নিয়ে যায়। এদিকে চন্দ্রাকে ফোন করে প্রকাশ, জানায় ওই মাইকেল হাসপাতালে তুমি কেন গিয়েছো, ওখানে বিপদ হতে পারে, ওখান থেকে তুমি দ্রুত পালিয়ে যাসো। তখন চন্দ্রা জানায় সানি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। তারপর সানি খানিকটা সুস্থ হলে সে চন্দ্রাকে জিজ্ঞেস করে তোমার কি শুধু রোদেই সমস্যা নাকি তোমার আরো অন্য উইকনেসও রয়েছে। চন্দ্রা জানায় হার্ট, আমার হার্টও দুর্বল। সানি তখন জিজ্ঞেস করে তুমি আমাকে যদি কামড়ে দাও তাহলে আমিও কি তোমার মতো হয়ে যাব। চন্দ্রা জানে আমি কামড়ে দিলে সেই ভাইরাসটা ছড়িয়ে যায় ঠিকই, কিন্তু সব বডিটা সহ্য করতে পারে না, শুধু শক্তিশালী এবং ফ্রেশ বডিটাই নিতে পারবে। নেশা করা মানুষদের বডিটা কোনোভাবেই নিতে পারে না। আর তুমি এত পরিমাণ মাল খেয়েছো যে তোমাকে যদি আমি কামড়ে দিই তাহলে তুমি রাবিশের মতো মারা যাবে। চন্দ্রা যখন সানিকে এইসব বলছিল তখনই অন্যদিকে দেখা যায় হাসপাতালের মধ্যে পুলিশ অফিসারটার সাথে আজব আজব ঘটনা ঘটছিল। ওকে দেখে মনে হচ্ছিল যে চন্দ্রার ভাইরাসটা ওর শরীরের মধ্যেও প্রবেশ করেছে। এদিকে ট্যাক্সি ড্রাইভারের থেকে খবর নিয়ে পুলিশ ঘিরে ফেলে সেই হাসপাতালটা যেখানে চন্দ্রারা ছিল। চন্দ্রা সেটা বুঝতে পারে এবং চাদর মুড়ে দিয়ে পালাতে যায়। ঠিক তখনই পুলিশ পেছন থেকে চন্দ্রার মাথায় গুলি করে। চন্দ্রা সেখানেই ভূপতিত হয়। ঠিক তখনই সেখানে চলে আসে গবলিন। ওই গুলি করা পুলিশটাকে তার ভেলকি দেখায়, বন্দি করে একটা মায়াজালের মধ্যে, আর অন্য পুলিশকেও আহত করে ফেলে গবলিন। তারপর চন্দ্রার কাছে গিয়ে তার পেছন থেকে বুলেটটা বের করে এবং তাকে সুস্থ করে তোলে। চন্দ্রার গবলিন আসলে একে অপরকে অনেক আগে থেকেই চিনত। তখন গবলিন জানায় তোমাকে এখান থেকে নিয়ে যেতেই আমাকে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে গদাও চলে আসে। তখন চন্দ্রা বুঝতে পারে যে গদা আস্তে আস্তে তার মতোই হয়ে যাচ্ছে, তাই ওরা সবাই সেখান থেকে প্রত্যাহার করে। তারপর গদা ভেতরে ঢুকে ওই দুই পুলিশ অফিসারের রক্ত খায়। এটা দেখে জীবিত জন্তু অবাক হয়ে যায়। তারপর গদা গিয়ে ওকেও ধরে এবং ওরও রক্ত খেয়ে ফেলে। এদিকে দেখা যায় চন্দ্রা গবলিন সহ সবাই চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে যেতেই প্রকাশ কল লাগায় চন্দ্রাকে, জানায় তোমার ছবির নিউজ এসেছে, তোমার তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য তোমাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। চন্দ্রা জানায় ওই পুলিশ অফিসারটাও আমার মতোই হয়ে যাচ্ছে, ওকে যে কোনো মূল্যেই থামাতে হবে। প্রকাশ বলে তাকে তুমি থামাতে পারবে না, তোমার চাইতে সে অনেক বেশি পাওয়ারফুল হবে, আর সে তো সদ্য ট্রান্সফর্ম হচ্ছে, এর জন্য ওর সাথে তুমি কোনোভাবেই পেরে উঠবে না। তাকে মুথন থামাবে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমাকে যেমনটা বলছি তেমনভাবে তুমি বেসমেন্টে চলে যাও। তখন চন্দ্রাদের বেসমেন্টে লুকানোর সময় একজন বেসমেন্টের চাবি দিলে সানি জিজ্ঞেস করে এইটাকে। চন্দ্রা জানায় উনির পূর্বপুরুষরা সবাই আমাকে অনেক হেল্প করেছে। লোকটাকে তখন দা এল্ডারের ছবির সামনে বসতে দেখা যায়। এতে বোঝা যায় যে এই পরিচিত লোকটা হচ্ছে এল্ডারের বংশধর। আসলে চন্দ্রার মতো সবাইকে প্রোটেক্ট করাই ছিল ওদের মূল লক্ষ্য। সেই বেসমেন্টে আসলে সানি খেয়াল করে চন্দ্রার মতো আরো অনেককেই সেখানে দেখতে পায়। সেখানে গিয়েই গবলিন ফ্লাইট করতে শুরু করে দেয় চন্দ্রার সাথে। এটা দেখেও জেলাস হয়ে পড়ে সানি। অন্যদিকে গদা তার মাকে বলে আমি সবসময় ভাবতাম আমি এখানে রাজ করতে এসেছি, জানো মা আজকে আমার বস আমাকে 3টা গুলি চালিয়েছে কিন্তু আমি মারা যাইনি, আমি আর কখনো মরবো না, আমি অমর হয়ে গেছি, এই পুরো পৃথিবী রাজ করব আমি। এইসব বলার পরেই গদা নিজের মায়ের রক্ত চুষে মাকেও মেরে ফেলে।
এদিকে বেসমেন্টে সানি খেয়াল করে দেখতে পায় চন্দ্রার বইয়ের মধ্যে একটা ছবি। সেটা বের করতে দেখতে পায় এটা তো সানিরই যেন চেহারা। তখন চন্দ্রা জানায় অনেক আগে এটা আমার বয়ফ্রেন্ড ছিল, সেই 1905 সালের কাহিনী। ব্রিটিশ আর্মিরা যখন আমাকে মারতে এসেছিল তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বাঁচিয়েছিল নিজের জীবন দিয়ে। এটা বলছিল আর অনেক দুঃখ পাচ্ছিল চন্দ্রা। তারপর পরে সেখানে চলে আসে এল্ডারের বংশধর। চন্দ্রাকে ডাক দিয়ে বলে, তুমি যাকে মেরেছ সে সাধারণ কেউ নয়, সে বড় একজন গ্যাংস্টারের ভাই। সে মন্ত্রীদের সাথে বসে গেরুডা নামের একটা টাস্ক ফোর্স তৈরি করেছে তোমাকে মারার জন্য। তুমি মরলেই ওরা শান্তি পাবে। তো যদি তুমি একা যাও তাহলে সানি কিন্তু বিপদে পড়বে। তোমাকে কি করতে হবে সেটা আমি বলে দেব, চিন্তা করো না তুমি। আর প্রকাশও আসছে। অন্যদিকে দেখা যায় গ্যাংস্টার শুধু টাস্ক ফোর্সে ভরসা না করে নিজেও একটা দল গঠন করে ফেলে চন্দ্রাকে মারার জন্য, আর তাদেরকেও ভেতরে পাঠিয়ে দেয়। এর মধ্যে সেই টাস্ক ফোর্সটা চন্দ্রা যেখানে আছে সেই পুরো জায়গাটাই ঘিরে ফেলে। চন্দ্রা তখন সানিকে বলে, যাই হোক না কেন তুমি ঘর থেকে বেরোবে না। এরপর সে বেসমেন্টে গিয়ে বন্দুক নিয়ে টাস্ক ফোর্সের মুখোমুখি হয়। চোখের পলকে সে টাস্ক ফোর্সে থাকা সবাইকেই মেরে ফেলে। তারপর সে মুখোমুখি হয় গ্যাংস্টারের। ঠিক তখনই বাইরে অনেক গোলাগুলি শুনে সানি সহ ওদের বন্ধুরা বেরিয়ে আসে। তখন যেই না সানির দিকে তাকায় চন্দ্রার সাথে সাথেই ওর বুকে আসে একটা গুলি লাগে। এতে চন্দ্রা মাটিতে লুটিয়ে পড়ে। এটাতে সানি বুঝতে পারে যে ওর জন্যই হলো চন্দ্রার এই অবস্থা। তখন দৌড়ে গিয়ে এক ব্যাগ রক্ত এনে দেয় চন্দ্রাকে। সেই রক্তটা খেয়ে আবারও চন্দ্রা শক্তি ফিরে পায়। লড়াই করে সেখানে থাকা সবাইকেই খতম করে। কিন্তু তখনও বিপদ পুরোপুরি কাটেনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে গদা। গদা চন্দ্রাকে বলে, আমি যে হাসপাতালে ছিলাম সেখানে সবাই এখন আমাদের মতো হয়েছে, তাদের তো একজন লিডার দরকার। ও যখন কথাবার্তা বলছিল তখন চন্দ্রা হঠাৎ করে একটা ছুরি নিয়ে গদার ওপরে অ্যাটাক করে। কিন্তু খুব সুন্দরভাবে গদা প্রতিহত করে চন্দ্রাকে, কারণ সে ছিল চন্দ্রার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখানে চন্দ্রা অনেক মার খায় গদার হাতে। এটা দেখে আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না সানি। এর জন্য সে চন্দ্রার বন্দুকটা এনে গুলি করে গদার বুক বরাবর। এতে সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও মারা যায় না গদা। সে একটা ছুরি ধরে সানির বন্ধু নাইজেলের গলায়। এরপর যখনই সে চন্দ্রাকে মারতে যাবে তখন চন্দ্রার সামনে চলে আসে সানি, আর তার সামনে চলে আসে ভেনু। ছুরিটা গিয়ে লাগে ভেনুর পিঠে। তখন চন্দ্রা অনেক রাগান্বিত হয়ে সেই ছুরিটা ভেনুর পিঠ থেকে তুলে গিয়ে মারে গদার বুকের মধ্যে। গদার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তারপর গদার সেই বডিটা এল্ডা সহ সবাই মিলে একটা বক্সে সিলগালা করে রেখে দেয়। অন্যদিকে ভেনুকে একটা ঔষধ দিয়ে সাময়িক সুস্থ করে সানি থেকে বিদায় নেয় চন্দ্রা। যদিও সানি ওকে যেতে দিতে চায় না, কিন্তু চন্দ্রাকে তো যেতেই হবে। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ওই রেস্টুরেন্টের নিচের বেসমেন্টে একজনকে বাধা। সেখানে কয়েকজন সন্ত্রাসী চলে আসে। তখনই বেসমেন্টের মধ্যে একজন চলে আসে এবং সবাইকেই মারতে শুরু করে। মার খাওয়া অবস্থায় গুন্ডারা জিজ্ঞেস করে, তুই কে? সেই সময় মাস্কটা খুলে লোকটি বলে, তোর মৃত্যু। আর মুভিটি এখানেই শেষ হয়। এখানে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা তো দ্বিতীয় পর্ব অবশ্যই আসবে, আর সেটাতে অভিনয় করবে দুলকার সালমান। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।